বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় আপনাদের বিজ্ঞান পুস্তক থেকে। আপনাদের বিজ্ঞান পুস্তকের পঞ্চম এবং ষষ্ঠ ইউনিট থেকে আলোচনার বিষয়বস্তু গতি ও মহাকর্ষ। গতি ও মহাকর্ষ নিয়ে আলোচনার আগে আসুন আমরা দেখি যে আমার এই আলোচনার শেষে বা আমার এই ক্লাসের শেষে আপনারা কি করতে সক্ষম হবেন। আমার এই আলোচনার শেষে আপনারা গতি কাকে বলে তা বলতে পারবেন, স্থিতি কি তা বলতে পারবেন, সরণের সংজ্ঞা দিতে পারবেন, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি তা নির্দেশ করতে পারবেন, বল কাকে বলে তা বর্ণনা করতে পারবেন, মহাকর্ষ কি তা বর্ণনা করতে পারবেন, অভিকর্ষ কি তা ব্যাখ্যা করতে পারবেন, কোনো বস্তুর ওজন বলতে কি বোঝায় তা বর্ণনা করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ গতি কাকে বলে, স্থিতি কাকে বলে তা বর্ণনা করতে পারবেন বা বলতে পারবেন, বা তার পরের বিষয়গুলো অভিকর্ষ, মহাকর্ষ, বল সে সম্পর্কে আপনারা শিখতে পারবেন আমার এই আলোচনা থেকে। আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথমে আসা যাক স্থিতি ও গতি বলতে আমরা কি বুঝি। মনে করুন যে একটি বস্তু আছে স্থির অবস্থায়, সময়ের সাথে বস্তুটি কোনো স্থান পরিবর্তন করছে না। এ ধরনের বস্তুকে আমরা বলি বস্তুটি স্থিতিতে রয়েছে। কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন স্থান পরিবর্তন করে না, তখন বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি, বা এই ঘটনাকে বলা হয় স্থিতি। অর্থাৎ কোনো বস্তু যখন তার অবস্থান বদলায় না, তখন বস্তুটি স্থিতিতে আছে বলে বলা হয়। মনে করুন আমার সামনে একটি পেপার ওয়েট রয়েছে। এখন যে পেপার ওয়েটটি যে অবস্থায় আছে এটি স্থিতি অবস্থায় আছে। এখন এটি যদি চলতে শুরু করে, অর্থাৎ এটি যদি স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলি এটি গতিপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ কোনো বস্তু যখন স্থান পরিবর্তন করে বা স্থান বদলায় তার পারিপার্শ্বিকের তুলনায় বা পারিপার্শ্বিকের সাপেক্ষে, তখন আমরা বলি বস্তুটি গতিতে আছে। এই কথাটাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি, বস্তু যখন স্থান পরিবর্তন করে বা স্থান পরিবর্তনের ঘটনাকে আমরা বলতে পারি গতি। অর্থাৎ বস্তু যখন তার পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থান পরিবর্তন করে, তখন বস্তুটি গতি অবস্থায় থাকে। আসুন আমরা একটু বোর্ডে গিয়ে দেখি। বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। অর্থাৎ বস্তু যখন অবস্থান পরিবর্তন করে না, তার নিজ অবস্থানে থাকে, তখন তাকে আমরা বলি স্থিতি। বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। আর বস্তুর অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি। অর্থাৎ বস্তু যখন তার পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান বদলায় বা অবস্থান পরিবর্তন করে, তখন সে ঘটনাকে বলা হয় গতি। সুতরাং বস্তুর অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি। বস্তু যখন গতিপ্রাপ্ত হয়, তখন তা স্থান পরিবর্তন করে, অর্থাৎ তার সরণ ঘটে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় বা কিছুটা দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখা যাচ্ছে বস্তুর গতির সাথে তার সরণ সম্পর্কযুক্ত। এবার আমরা আসি যে সরণ বলতে আমরা কি বুঝি। স্বাভাবিকভাবে বস্তু যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায়, তখন যে স্থানটুকু সে পরিবর্তন করে এটাকে বলা হয় দূরত্ব। এটা যে কোনো দিকে যেতে পারে, যে কোনো পথে যেতে পারে। যখন সে এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায়, যেটুকু পথ সে অতিক্রম করে, তখন তাকে বলি দূরত্ব। কিন্তু বস্তুটি যে কোনো দিকে না গিয়ে কোনো নির্দিষ্ট দিকে যেতে পারে। বস্তু যখন কোনো নির্দিষ্ট দিকে তার স্থান পরিবর্তন করে বা কোনো পথ অতিক্রম করে, তখন বস্তুর যে এই যে দূরত্বটুকু, এটাকে বলা হয় সরণ।
অর্থাৎ বস্তু সোজা পথে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় সরণ। বোর্ডের এই ছবিটি লক্ষ্য করুন। মনে করুন একটি বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে। বস্তুটি এ পথে অর্থাৎ এসিবি পথে, এ পথেও এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে পারে। আবার বস্তুটি এ ই বি পথে অর্থাৎ এই পথেও বি অবস্থানে আসতে পারে এই অবস্থান থেকে। আবার বস্তুটি এ থেকে বি অবস্থানে এই পথেও আসতে পারে। আবার বস্তুটি সোজা এই পথে এ ও বি পথেও আসতে পারে বি অবস্থানে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বা বিভিন্ন পথে বস্তুটি এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে পারে এবং প্রতিটি ক্ষেত্রেই বস্তুটি কোনো না কোনো দূরত্ব অতিক্রম করছে। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এই বস্তুর যে পথ অতিক্রম করছে সেই পথটুকু কিন্তু সরণ হবে না। তখনই এটি সরণ হবে যখন বস্তুটি এ থেকে বি অবস্থানে এ ও বি পথে অর্থাৎ এই সোজাসুজি পথে এই নির্দিষ্ট দিকে আসবে, তখনই বস্তুটির সরণ ঘটবে। অর্থাৎ এ ও বি এই পথে যখন আসবে, এই এ বি যে দূরত্বটি সোজাসুজি দূরত্ব, এটাকে বলা হয় সরণ। সুতরাং বস্তু যখন সোজা পথে নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করে তখন সেই অতিক্রান্ত পথকে বলা হয় বস্তুর সরণ। আসুন দেখা যাক এই সরণের একক কি। আমরা বলেছি সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা সোজা পথে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি দূরত্বের একক হলো মিটার। সুতরাং যেহেতু সরণ অতিক্রান্ত দূরত্ব, তাহলে সরণের একক হবে মিটার। তাহলে দেখা যাচ্ছে সরণের একক মিটার। আমরা বস্তুর সরণ নিয়ে আলোচনা করলাম। এরপরে আরও কিছু বিষয় আছে। বস্তু যখন সরণ ঘটে, এই বস্তু যখন কোনো দূরত্ব অতিক্রম করে, তখন নিশ্চয়ই এর সাথে আরও কিছু জিনিস সম্পৃক্ত থাকে বা সম্পর্কযুক্ত থাকে। অর্থাৎ বস্তুটি কত দ্রুত যাচ্ছে, এই যে পথ অতিক্রম করছে, কত সময়ে কতটুকু পথ অতিক্রম করছে, বস্তুটি কি আঁকাবাঁকা পথে যাচ্ছে না সোজা পথে যাচ্ছে। আঁকাবাঁকা পথে গেলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট সময়ে বা একক সময়ে যে বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা এক নামে ডাকি বা এক নামে বলি। আবার যখন সোজা পথে যায় একটা একক সময়ে বস্তু যে পরিমাণ দূরত্ব তাকে আরেক নামে ডাকি। আসুন আমরা দেখি যে বস্তুর আঁকাবাঁকা পথে গেলে নির্দিষ্ট সময়ে বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়। আমরা যদি একটু বোর্ডে দেখি, দেখুন এখানে লেখা আছে যে কোনো বস্তু যে কোনো পথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি, অর্থাৎ তাকে বলা হয় বস্তুর দ্রুতি। বস্তু যখন এখান থেকে এই পথে আসে বা এই পথে যায়, এই পথে যায়, অর্থাৎ যে কোনো পথে যখন যায় তখন একক সময়ে, মনে করি একক সময়টি 1 সেকেন্ড, এই পথে বস্তুটি যখন যাচ্ছিল তখন 1 সেকেন্ডে যেটুকু দূরত্ব সে অতিক্রম করে তখন তাকে আমরা বলবো যে এটি বস্তুর দ্রুতি। বা এইরকম আঁকাবাঁকা পথে যখন যাবে তখনও প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে তাকে আমরা বলবো দ্রুতি। কিন্তু বস্তুটি যখন এই নির্দিষ্ট দিকে যাবে তখনও কিন্তু প্রতি সেকেন্ডের দূরত্বকে আমরা দ্রুতি বলি। কিন্তু এই নির্দিষ্ট দিকে গেলে আরেকটি জিনিস এর সাথে সম্পর্কযুক্ত, সেটি হলো দিক, অর্থাৎ নির্দিষ্ট দিক। যখন এই বস্তু একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা হয় বস্তুর বেগ। তাহলে দেখা যাচ্ছে আমরা বস্তুর দুটি রাশি পাচ্ছি বস্তুর জন্য, একটি হলো দ্রুতি, অপরটি বেগ। বেগ হলো বস্তু কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুর বেগ। অর্থাৎ বেগের সাথে দিক অবশ্যই সম্পর্কযুক্ত, কিন্তু দ্রুতির সাথে দিক সম্পর্কযুক্ত নয়। দ্রুতির কোনো দিক নেই কিন্তু বেগের দিক আছে। তাহলে বেগের যে মানটি আছে, দিক ছাড়া যখন বেগের মান সেটি দ্রুতি। যখনই তার মধ্যে দিক সুনির্দিষ্ট করে দেওয়া হলো তখনই সেটি হয়ে গেল বেগ। এই বেগকে আরো সহজ করে আমরা বলতে পারি,
আমরা জানি সরণ হলো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। সুতরাং তা থেকে সরণের সাথে সম্পর্কযুক্ত করে আমরা বেগকে এভাবে বলতে পারি, একক সময়ে বস্তুর সরণকে বেগ বলে। কারণ সরণের সাথে দিক সম্পর্কযুক্ত থাকাতে আমরা এখানে শুধু সরণ বললেই হলো, একক সময়ে বস্তুর সরণকে বেগ বলে। প্রতি সেকেন্ডে যে কোনো পথে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুর দ্রুতি, বা একক সময়ে যে কোনো পথে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুর দ্রুতি। আর যখন একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুর বেগ। তাহলে আপনারা বুঝতে পারছেন বেগ এবং দ্রুতির পার্থক্য। দ্রুতির মান আছে কিন্তু দিক নেই, বেগের মান এবং দিক দুটোই আছে। এখন আসা যাক এদের একক কি। দ্রুতি এবং বেগের একক কিন্তু একই। এখন আমি বলেছি যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যখন যে কোনো পথে হবে দ্রুতি হবে, আর নির্দিষ্ট দিকে হলে সেটা হবে বেগ। বোর্ডে আমরা দেখি এদের একক কি হবে। দ্রুতিকে আমরা যদি এইভাবে লিখি, দ্রুতি সমান হলো দূরত্ব ভাগ সময়। এখন দূরত্বের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করতে পার সেকেন্ড। বেগকে আমরা এভাবে লিখতে পারি, আমি বেগের বেলাতে এখানে সরণ লিখলাম যেহেতু নির্দিষ্ট দিকের কথা আমি বলেছি, বাই সময়। সরণ যেটা আছে সেটি নির্দিষ্ট দিকে, কিন্তু তার পরিমাপ করতে হয় কিন্তু মিটারে। সুতরাং এখানে এটার একক মিটার আর সময় রেখে সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে বেগ এবং দ্রুতির একক একই, মিটার পার সেকেন্ড। এটাকে আরো এভাবেও লেখা হয়, আপনারা আপনাদের বইতে দেখবেন যে এরকম দাগ দিয়ে লেখা হয়েছে, এই দাগটা আর একটু এরকম, মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয় মিটার যাচ্ছে সেটি বোঝাচ্ছে এটা থেকে। তাহলে আমরা দ্রুতি এবং বেগ জানলাম এবং তাদের এককও জানলাম। কোনো বস্তু দ্রুতি হতে হলে বা কোনো বস্তুর বেগ প্রাপ্ত হতে হলে তার উপর কোনো না কোনো কিছুকে ক্রিয়া করতে হয়, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে হয় এবং এই অবস্থান পরিবর্তন ঘটানোর জন্য কোনো না কোনো কিছুকে কাজ করতে হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি মনে করুন, আমরা যদি আবার টেবিলের দিকে যাই, মনে করুন আমি যদি এই বলটাকে চিন্তা করেন, এই বলটাকে যদি আমি ধরে দেখাই, এই বলটি এই অবস্থানে আছে। বলটি যদি আমি অবস্থান পরিবর্তন করাতে যাই তাহলে আমাকে দেখা যাচ্ছে আমাকে কোনো কিছু দিয়ে সরাতে হচ্ছে, অর্থাৎ কোনো কিছু তার উপর ক্রিয়া করতে হচ্ছে। এই যে কোনো কিছুর উপর ক্রিয়া করছে এটাকে বলা হয় বল, বা কোনো কিছু প্রয়োগ করতে হচ্ছে তাকে বলা হয় বল। তাহলে বল বলতে কি বোঝায়? বল বলতে আমরা বুঝি যা কোনো কিছুর উপর ক্রিয়া করে, কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে অথবা করতে চায়। এরকম তো হতে পারতো, যা মনে করুন বলটিকে আমি সরাতে চেষ্টা করলাম কিন্তু বলটি সরল না, ঠিকই আমি বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটি সরল না, এরকম অবস্থাও ঘটতে পারে। সুতরাং বল বলতে আমরা বুঝি যা কোনো কিছুর উপর প্রয়োগ করলে বস্তু অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে বলা হয় বল। অথবা এমন ঘটনা ঘটতে পারে যে বস্তুটি চলমান অবস্থায় রয়েছে, গতিতে রয়েছে, সেক্ষেত্রে বল প্রয়োগ করলে বস্তুটির গতি থেমে যেতে পারে, কমে যেতে পারে, অথবা বস্তুটির বেগ বা দ্রুতির পরিবর্তন ঘটতে পারে। তাহলে বলকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি, বলতে পারি যে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুটির গতির পরিবর্তন ঘটে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে বা তার বেগের পরিবর্তন ঘটে বা ঘটতে চায়,
তাকে বলা হয় বল। তাহলে দেখা যাচ্ছে বল এমন কিছু যা প্রয়োগে বস্তু তার অবস্থান পরিবর্তন করে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে, অথবা অবস্থান পরিবর্তন করতে চায়, অথবা গতিশীল বস্তু গতিকে পরিবর্তন করতে চায়, তাকে বলা হয় বল। এখন এই বলকে আমরা একটু গাণিতিকভাবে দেখতে পারি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হলো বস্তুর ভর গুণ বস্তুর ত্বরণ, অর্থাৎ বস্তুর ভরকে ত্বরণ দিয়ে গুণ করলে বস্তুর উপর প্রযুক্ত বল পাওয়া যায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে বস্তুর ভর বলতে কি বোঝায়। ভর হলো কোনো বস্তুতে যে পরিমাণ বস্তু আছে সেই মোট পরিমাণকে বলা হয় ভর। তারপর আরেকটি রাশি আসছে যেটি হলো ত্বরণ। ত্বরণ আসলে কি? বস্তু যখন বেগ প্রাপ্ত হয়, আস্তে আস্তে যদি তার বেগ বাড়তে থাকে, তখন বস্তুর এই যে বেগের বৃদ্ধি প্রতি সেকেন্ডে তাকে বলা হয় বস্তুর ত্বরণ। অর্থাৎ বস্তু একক সময়ে বস্তুর যে বেগের বৃদ্ধি তাকে বলা হয় ত্বরণ। এটাও কিন্তু আবার উল্টোভাবে ঘটতে পারে, একক সময়ে বস্তুর বেগের বৃদ্ধি না ঘটে বেগ কমতেও পারে, সেটিও কিন্তু ত্বরণ। তাকে আমরা বলি নেগেটিভ ত্বরণ বা নেতিবাচক ত্বরণ, বা তাকে বাংলায় বলা যেতে পারে মন্দন। বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, তাকে যদি আবার সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে ত্বরণের একক হয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু উপর প্রযুক্ত বল সমান হলো বস্তুর ভর গুণ বলের প্রযুক্ত বলের ফলে বস্তুর যে ত্বরণ হয় তা। এবার আসুন আমরা আরেকটু জিনিসে যাই, সেটি হলো মহাকর্ষ। এই মহাকর্ষ ব্যাপারটি মজার ব্যাপার। আপনারা জানেন বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ বল আবিষ্কার করেন। তার সে ঘটনা আপনাদের অনেকের হয়তো জানা আছে। বিজ্ঞানী নিউটন একদিন একটি গাছের তলায়, সেটি আপেল গাছ ছিল, আপেল গাছের তলায় বসে ছিলেন। হঠাৎ করে একটি আপেল গাছ থেকে মাটিতে পড়ল। তিনি ভাবলেন যে গাছ থেকে আপেল মাটিতে পড়ল কেন? এটি তো আকাশের দিকেও যেতে পারত। তার এই ভাবনা থেকে তার মনে নানান রকম বৈজ্ঞানিক ভাবনা এলো। একদিন তিনি আবিষ্কার করলেন যে পৃথিবী আপেলকে তার নিজের দিকে টানছে। তারপর তার ভাবনা আরও সম্প্রসারিত হলো, আরও বাড়ল। তিনি তারপর দেখালেন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে পরস্পরের দিকে টানছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনাদের সাথে টিভি সেটের সাথেও কিন্তু একটি আকর্ষণ আছে। আপনাদের সাথে আমার সাথেও কিন্তু একটি আকর্ষণ আছে। আপনারা যারা পাশাপাশি বসে আছেন তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। চেয়ার টেবিল যা আছে তাদের পরস্পরের সবার মধ্যে কিন্তু আকর্ষণ আছে। অর্থাৎ এই মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে পরস্পরের দিকে টানছে। বিজ্ঞানী নিউটন এই বলের নাম দেন মহাকর্ষ। তাহলে আমরা মহাকর্ষ বলতে কি বুঝি? এই মহাবিশ্বের প্রত্যেক বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। অর্থাৎ প্রতিটি বস্তু পরস্পরের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই মহাকর্ষের একটা বিশেষ রূপ আমরা বলি, আমরা এই পৃথিবীতে বাস করি, পৃথিবীকে আমরা ভালোবাসি। তাই বিজ্ঞানীরা পৃথিবীর সাথে যে অন্য বস্তুর আকর্ষণ তাকে একটি বিশেষ নাম দিয়েছেন। এর নাম হলো অভিকর্ষ। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে অন্য বস্তুর যে আকর্ষণ সেটি হলো অভিকর্ষ। আসলে এই অভিকর্ষ মহাকর্ষই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কোনো উঁচু জায়গা থেকে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে পড়তে থাকে তার বেগ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ বস্তুর ত্বরণ ঘটে। প্রতি সেকেন্ডে যে ত্বরণ ঘটে
এই পৃথিবীর আকর্ষণের জন্য কোনো বস্তুর উপর, তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এর মান হল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 মিটার যাচ্ছে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বেগ 9.8 মিটার পার সেকেন্ড বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। আর কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল, তাই হলো ওই বস্তুর ওজন। কোনো বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করে ওই বস্তুর ওজন পাওয়া যায়। সেজন্য অভিকর্ষজ ত্বরণের মান অনুসারে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠ থেকে উঁচুতে বিভিন্ন জায়গাতে বস্তুর ওজনের মান কম বেশি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু ভেবে দেখুন তো, আমরা যা শিখতে চেয়েছিলাম আমরা শিখতে পেরেছি কিনা। আমরা শিখতে চেয়েছিলাম স্থিতি এবং গতি কাকে বলে, দ্রুতি এবং বেগ কি, ত্বরণ কি, বল কাকে বলে, এগুলো আমরা শিখতে চেয়েছিলাম। এছাড়া আমরা শিখতে চেয়েছিলাম অভিকর্ষ, মহাকর্ষ এবং বস্তুর ওজন। আপনারা একটু মিলিয়ে দেখুন আপনারা এগুলো শিখতে পেরেছেন কিনা। আর যদি কোনো বক্তব্য থাকে আপনারা জানাতে পারেন, ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে আপনাদের আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।